নমস্কার। আপনাদের অনুভূতিকে আরো একটু নিবিড় করতে কল্পনার ডানায় চেপে গল্পের ঝুলি নিয়ে হাজির গল্প। এই ঝুলিতে আছে অনেক গল্প, যা আপনাদের শোনাবো ধীরে ধীরে, অল্প অল্প। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণ আকস্মিক ও কাকতালীয়। গল্পের প্রধান উদ্দেশ্য কারোর ধর্মীয় বিশ্বাস বা কোনো রকম ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা নয়। আমরা আশা করব শ্রোতারা এটিকে নিছক গল্প এবং বিনোদনের মাধ্যম হিসেবেই গ্রহণ করবেন। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, অভীক সরকারের লেখা সোরা ভৈরবীর মাঠের দ্বিতীয় এবং অন্তিম খণ্ড। ওহে গোকুল, আছো নাকি? আসি কাকা। সুবল কোথায়? এই তো আমার বাপ আসে। ওই হে জগন্নাথ, সারা শব্দ নাই কেন? হাসি ঠাকুর, কুয়াশার আশেপাশে কিছু টাহর হয় না যে। এর ওর নাম ধরে ডাকতে থাকো। আরে ও মনসুর মিয়া, বলি গাড়ি চালাবে না দুটো কথাও বলবে? জবাব দেয় না মনসুর মিয়া। এক মনে গাড়ি চালাতে থাকে সে। চারিদিকের যা আবহাওয়া, তাতে এই গোপ্পে লোকটাও ঘুম মেরে গেছে মনে হয়। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা জনা ছয়েক লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই, কিন্তু গড়ানহাটার মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করতেই চোখে অন্ধকার দেখে ওরা। আর অন্ধকার দেখার যথেষ্ট কারণও ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, ঠিক সেই দিনই রাতে একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে গেছিল হঠাৎ করে। খানিকক্ষণ কান পেতে রেখেই তার ঠাহর হয় যেই আওয়াজটা আসছে সেটা তাদের গোয়াল ঘর থেকে। এদিককার গায়েগঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বনবিড়াল দেখা দেয়, অথবা সাপখোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু তো একটা ঢুকেছেই। এই ভেবে ঘরের কোণে রাখা খেটো বাঁশের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন শুধু চুটকি পড়া পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গেছিল মালতীর বাঁশবাগানের দক্ষিণ কোণে। এই দিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেড়ে বসতে থাকে। সত্যি সত্যি কি তবে রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? কথা কও না কেন মিয়া? এইবার হাল ধরেন কার্তিক সমাদ্দার, সম্পন্ন ব্যবসায়ী। 5টা সর্ষের তেলের মিল আছে আশেপাশের গঞ্জে, তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই। নিজের অ্যাম্বাসেডারটা মাঝ রাস্তায় জবাব দেওয়াতে নেহাত বাধ্য হয়েই এই ভ্যানে চড়তে হয়েছিল তাকে। এতক্ষণ ধরে মনে মনে ইষ্টনাম জপ করছিলেন তিনি। একে রাত বিরেতে বাইরে থাকা তার সখ্ত নাপসন্দ, তার ওপর আজকাল গায়ে যা চলছে তাতে স্বস্তিতে থাকার কথাও না। চারিদিকে এই এরোর নাম ধরে ডাকার মানেও ভালোই বুঝেছিলেন তিনি। মনের জোর বজায় রাখা আর কি। ও মিয়া, কাল বাজারে আর পোলাডার লগে কথা হইল গিয়া, বুঝলা? স্যামরার কথাগুলান ভারী মিষ্ট, সহবত শিখছে খুব। ওরে টোটো চালাইতে কও কেন? গঞ্জের বাজারে এখন দোকান দিতে কও না পোলারে। আরে আমি তো আসি এখনো। সাহস জোগানোর চেষ্টা করেন কার্তিক সমাদ্দার, বোধহয় নিজেরই। জবাব দেয় না মনসুর মিয়া। সেই যে গাড়ি সারিয়ে টারিয়ে তারপর পাশের জঙ্গলে পেচ্ছাপ করতে গেছিল সে,
তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থুম মেরে গেছে লোকটা। চোখ দুটো সামান্য লাল, কারো সঙ্গে কথা বলছে না, কাঁধটা সামান্য উঁচু হয়ে আছে। ক্ষমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময়ই একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরার জালের মতো ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। দরজা বন্ধ করে বসেছিল রাখহরি সাধুকা। এখন পরম ভক্ত বৈষ্ণব হলে কি হবে? এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গায়ে, এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি গাছ সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনো আশেপাশের পাঁচগাঁয়ের লোকে বলা বলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয় সাহস। যখন বলি দেওয়ার চল ছিল, তখন খোড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো এই রাখহরি। লোকে এখনো নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখহরির হাতে বলি হয়েছে তাদের সবাই নাকি চার পেয়ে না। এহেন ডাক সাইটে রাখহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদন মোহন গোস্বামীর কাছে ভিক্ষা নিয়ে ফেলে এখন বিলকুল শুধরে গেছে। দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে হবিষ্যি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নাম গান করার জন্য কতকালটা নিয়ে বসেছিল রাখহরি। ভক্তিগীতি লহরীতে ডুবে গেছে সে। গুরু তোমার চরণ পাবো বলে রে দিয়ে শুরু, শেষতক গুরুদেব দয়া করো দিনজনে। ভক্তিবিনত চোখ দুটি থেকে অবিরল নেমে আসছে প্রেমাশ্রুধারা। এমন সময় বাড়ির চালে খড়খড় আওয়াজ শুনতে পেয়ে একটু অসন্তুষ্ট হয় সে। ছেলে ছোকরার দল চাল কুমড়ো চুরি করতে উঠেছে নাকি? কবে দুখান চাল কুমড়ো পেকে উঠেছে। রাখহরির ইচ্ছে যে সামনের বৃহস্পতিবার পূর্ণিমা, সেই দিন এই চাল কুমড়ো বড়ি দিয়ে রান্না করে অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধা কৃষ্ণের ভোগ সাজাবে সে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। রাধা কৃষ্ণের ভোগ দেবে সে। আহা, মহাপ্রভু বড় ভালোবাসতেন। নষ্টচন্দ্রের দল এসবও করতে দেবে না। লুঙ্গিটা দুভাঁজ করে কোমরে গুজে উঠোনে নেমে আসে রাখহরি। হাতে একটা নিভু নিভু টর্চ, ব্যাটারি শেষ হয়ে এসেছে তার। চালের দিকে চেয়ে একটা হাঁকার দেয় সে। এর ওখানে জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের ওপার থেকে কি একটা যেন খড়মড় করে ওদিকে চাল বেয়ে নেমে গেল। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যা, কিন্তু রাখহরি সাপুইয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতো চোর এই জেলাতে যে এখনো আছে, সেটা ভেবেই আশ্চর্য হচ্ছিল সে। বাড়ির পিছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতোই দম বন্ধ করা ভাব নিয়ে তার মুখে চোখের ওপর ঝাঁপিয়ে পড়ল। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করেই থমকে গেল রাখহরি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখানে কিছু তো একটা আছে যেটা তার বোধ বুদ্ধির বাইরে। এক মুহূর্তেই সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল তার। তলপেটটা খালি লাগছিল এককালে ডাকাত কালীর সামনে মানুষ বলি দেওয়া রাখহরি সাধুকার। ঘাড়ের রোয়া দাঁড়িয়ে পড়ছিল তার। বাড়ির পেছন দিকে সামান্য ঝোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিত সাফসুত্র রাখত রাখহরি। আজকাল তারক ব্রহ্ম নাম গানে
তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়ার সময়ই পায় না সে। ভাবতে ভাবতেই আম গাছটার গোড়ার দিকে নজর পড়ে তার। ওটা কি ওখানে? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন? আর জল জলে ওই আগুনে দুটো কি কারো চোখ? ঘোড়া ভৈরবী মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করেই ফের একটা হেঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার এবং নেমেই তিনি মনসুর মিয়াকে গালাগালি করতে থাকেন। আরো কিছু হয়তো বলতে যাচ্ছিলেন সমাদ্দার মশাই, কিন্তু কাঁপা কাঁপা হাতে তার মুখটা চেপে ধরে সুবল। একটু অবাক হয়েই পাশে তাকান সমাদ্দার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে, সে তখন গোকুলকে জড়িয়ে ধরে টক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ, তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে ওই রাস্তার ওপর। এই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মনসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে, শরীরটা দুনো হয়ে উঠেছে, হাত দুটো বেড়ে গেছে প্রায় 1.5 গুণ, মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরের মতো দাঁত, আর একটা পচা গন্ধে তাদের বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁ দিকে ঘাটটা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাড়টা ঘুরলো, আর হাত দুটো কাঁধ থেকেই যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো নিয়ে একবার যেন প্রাণ ভয়ে ভীত কয়েকটা লোককে দেখে নিল সে। এরপর সামনের লোকটাকে বা হাত দিয়ে খপ করে ধরে মাটির উপরে আত্মান তুলে খানিকক্ষণ দেখলো। তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে সেইভাবেই ডান হাত দিয়ে মুন্ডুটা ছিঁড়ে আনলো এক টানে। বাকিরা আর দাঁড়াবার সাহস পায়নি, পিছন বাগ ফিরে দৌড় দেয়। শুধু দৌড়তে গিয়ে পড়ে যান সমাদ্দার মশাই। সাহস করে আরো কিছুটা এগোয় রাখহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটা নাকে চেপে ধরে সে। আরো একটু এগোতেই নরম নরম কি যেন একটা তার পায়ে ঠেকতেই থেমে গিয়ে সেদিকে টর্চ মারে রাখহরি। একটা একটা মানুষের হাত, কনুইয়ের নিচ থেকে কাটা, না ভুল হলো, কাটা নয়, ছেঁড়া। তার গায়ে এখনো রক্ত লেগে। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাখহরি। বুকটা ধক করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাখহরির। তার উপর জ্যান্ত মানুষের হাত যে ওইভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায় সে কথা কোনোদিনও স্বপ্নেও ভাবেনি সে। দর দর করে ঘামতে থাকে রাখহরি। বুকটা ধরাস ধরাস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের দিকে টর্চ ফেলে সে, আর স্ট্যাচু হয়ে যায়। ওটা কি, কোন প্রাণী? থরথর করে কাঁপতে থাকা আলোয় রাখহরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের ওপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা, কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নখ কলা দুটো মোটা মোটা হাত দিয়ে কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও আরো একটা উগ্র গন্ধ নাকে এলো রাখহরির, কাঁচা রক্তের গন্ধ। এইবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো ওপরের দিকে, আর সেই অমানসিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয়ে প্রাণ উড়ে গেল রাখহরির। পিছন ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আর একটা জিনিসই চোখে পড়েছিল তার। প্রাণীটা যেটার ওপরে ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর তা চিনতে ভুল করেনি রাখহরি। তারই কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল সে। আর ওই আতঙ্কের মধ্যেও
শরীরটা কার সেটা দেখা মাত্রই চিনতে দেরি করেনি সে। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানতো না। পরদিন রাত ভোরে মণ্ডলের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশের ছোট পুকুরটায় মুখ ধুতে গিয়ে দেখে সারা পুকুরের জল টকটকে লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি, কখনো দেখবেও না, এটা হচ্ছে যে পুকুরের নিচে পাক থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল একটা প্রায় গলে পচে যাওয়া হাতের হাড়। বৈঠক বসেছিল মুখুজ্জে বাড়ির বাইরে। গায়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভস্টাচার্য মশাই, ছিল আরো 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, রাখহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতেই ঘরের দরজায় খিল। তারপর চিল্লিয়ে গলা ফেরে রক্ত তুলে ফেললেও কাউকে পাওয়া যাবে না। গত 10 দিনে 8 জন শিকার করেছে তালদিঘির এই পিশাচ। তার সঙ্গে গেছে বছরুদ্দি আর নাসিরের দুটো দুটো করে 4টে ছাগল, তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ার বসেদের 2টো দুধেল গাই। আজকাল সন্ধ্যের পর মানুষ তো দূর, কুকুরও দেখা যায় না তালদিঘির পথে। আশেপাশের গা তো বটেই, এই গায়ের যারা বাসিন্দা তাদের আত্মীয় স্বজনরাও আজকাল সব ভয়ে এড়িয়ে চলছেন তালদিঘিকে। পুলিশে অবশ্য প্রথা মাফিক খবর দেওয়া হয়েছিল। তারা চৌকিও বসিয়েছিল একখান, মস্ত একখান ভুঁড়ি দুলিয়ে আর মোটা গোপ জোড়া মুচড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে চৌকিতে বসেছিল। भैया बदमाश उदमाश कर रहा होगा ये सब। आने दो साले को हमारे सामने। ভজুয়ার দোকানের হিং দেওয়া গরমা গরম এক ধামা কচুরি বেশ আয়েশ করে চিবোতে চিবোতে সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা জনাদশেক লোককে ঠিক এই কথাই বলেছিল রতনলাল। তারপর 1 ঘটি ঘন সর পড়া দুধ গলায় ঢেলে তৃপ্তির উদ্গার তুলে বাকি কথাটা একটু ভারী গলায় শেষ করেছিল সে। हाँ, यार हमारा हाथ लग जाए तो देखना, उल्टा टांग के मारेंगे साले को। পরের দিন ভোরে চৌবেজির বেল্টটা আর 1 পাটি জুতোই শুধু পাওয়া গেছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল দুটোতেই। অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? হতাশ স্বরে বলেন মুখুজ্জে মশাই। লোকাল থানা হাত তুলে দিয়েছে। বড়বাবু বললেন ভূত প্রেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে সদরে ফাইল পাঠিয়ে দিয়েছেন। এরপর যা করবার ওই ওপরওয়ালারা করবেন। চিন্তিত মুখে প্রশ্ন করেন রায়বাবু। এককালে উঁচু পোস্টে সরকারি চাকরি করতেন পরিমল রায়, সুতরাং তার মতামতের একটা দাম আছে। তাহলে উপায়? শুকনো মুখে প্রশ্ন করেন সাপুইদের বড় কর্তা অধীর রঞ্জন সাপুই, লোকে বলে গেরে সাপুই। দিনে তো গা ফাঁকা হয়ে যাবে দাদা। 8-8 জন লোক। 8 নয় কাকা, 9 জন। গতকালই গড়ানহাটার জঙ্গলে পচাগালা শরীর পাওয়া গেছে মনসুর মিয়ার। মাথার আধখানা একখানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ি সারাই করে যখন জঙ্গলে গেছিল পেচ্ছাপ করতে, তখনই বোধহয়। ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছুও নয়, কিন্তু এক্ষেত্রে কারণটা কিছুটা অন্য। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠেছে কয়েকদিন ধরে। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারো সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়ই।
কথা বলতে গেলে এমন চোখে তাকায় যা দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনাটা ঘটেছিল কয়েকদিন আগে। প্রথম প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়, একবার বালিশ ছুলে তার আর সার থাকে না। তবে এই দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল নিতাইয়ের। উঠে অভ্যাস বসে পাশে হাত বাড়িয়ে দেখে পাশে বউ নেই। প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে শামু, এসে পড়বে এক্ষুনি। বেশ কিছুক্ষণ পরেও শামু আসছে না দেখে উঠে যায় নিতাই। গিয়ে দেখে বারান্দার গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত সুরে মন্ত্রের মতো সব যেন চাপা গলায় নাকি কান্নার মতো করে আউড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ। সেই দিন হঠাৎ অকারণেই শীত করে উঠেছিল নিতাইয়ের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘন্টাখানেক পর ওই ভোর রাতের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গেছিলই বা তার বউ? শামু, ও শামু, গেলে কই? বউকে ডাকতে ডাকতে বাড়ির অন্দরমহলে খুঁজছিল নিতাই। একটা কুটিল সন্দেহ তার মনে কয়েকদিন ধরেই ক্রমাগত ঘোট পাকিয়ে উঠছে। শুধু সেই দিন নয়, তারপর থেকেই রোজ রাতে ঘুমাবার পর বেশ কিছুক্ষণের জন্যে কোথায় যায় শামু? আর সেই সব রাতগুলোতেই একটার পর একটা অঘটন ঘটে যায় কি করে? শামু, শামু, কই গেলে গো? লোকজন এসেছে, চাটা করে দাও দেখি। বলি নিমকি টিমকি আছে কিছু? বলতে বলতে রান্নাঘরের পেছনে এসে উপস্থিত হয় নিতাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে শিরদাঁড়ায় একটা বরফের স্রোত নেমে যায় তার। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক কক করে ছটপট করছে বাজার থেকে কিনে আনা 2-4টে মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঠা। এ বাড়িতে মুরগি বা পাঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্ত আনা হয়। তারপর এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঠা কাটার জায়গাটা খানিকটা দূরে। খানিকক্ষণ আগে বিশু কামার এসে পাঠাটা কেটে দিয়ে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঠার রক্ত 2 হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রামদাটার ওপর আঙুল করে ছিটিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে সেই দুর্বোধ্য ভাষায় সুরেলা সব মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধরাস ধরাস করছিল তার। হা ঈশ্বর, এ কি দেখলো সে? যা ভাবছিল তাহলে কি সেটাই সত্যি? কিন্তু এর প্রতিকার কি মুখুজ্জে মশাই? আর্তনাদ করেন বগলাচরণ শিকদার। কাজ কারবার সব লাটে উঠতে চললো যে, ছেলে মেয়ে পরিবার নিয়ে তো গায়ের বাস করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আপনিই বলুন, এভাবে বাঁচা যায় নাকি? রাখহরি একটা কথা ভাবছিল। ভুরুটা কুঁচকে ছিল তার। আচ্ছা, মঙ্গলদের ঠান্দিদিকে একবার জিজ্ঞেস করলে হয় না? মানে কালীগিরি তান্ত্রিক এসব থেকে বাঁচবার কোনো কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কিনা ঠান্দিদির ওই সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরে সবার। এই কথাটা কারো মনে আসেনি এতক্ষণ। তার উপর ঠান্দিদি এখন এই বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যার তদারকি করছেন। মুখুজ্জে মশাই কাজের লোক কানাইকে ডেকে বলেন অন্দরমহলে খবর দিতে। আধ হাত ঘোমটা টেনে একটু কুজো হয়ে এলেন ঠান্দিদি। সকলের থেকে বয়সে বড় হলে কি হবে, প্রাচীন যুগের লোক তিনি। ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু উঠে গিয়ে
ধান দিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দেয়। বেঁচে থাকো বাবা। ঘুরে গলায় নাতির বয়সী নবীন মাস্টার মশাইকে আশীর্বাদ করেন ধান দিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভুরু কুচকে টুচকে ভেবে বলেন, ওই না তো, এরকম কিছু তো বাবা আমাকে বলে যায়নি রে ভাই। ও ঠান দিদি, বলি একটু কিছু মনে করার চেষ্টা করো না, যদি কিছু মনে টনে থাকে। অনুনয় বিনয় করে দু একজন। ভুরু কুচকে কি সব যেন ভাবতে থাকেন ঠান দিদি। সেই দিকেই সাগ্রহে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলতে থাকেন তিনি, একবার অবশ্য বুঝলি ভাই, আমি তখন খুব ছোট, রাত্রি খেয়ে দিয়ে ঘুমানোর ওখানে তোরে শুয়ে আছি। মা এসো বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় এই তোরা বৈরবীর কথা ওঠে। বুঝলি, আমার তখন ঘুম আসি আসি পড়ছে। মা ঠিক এটাই জিজ্ঞেস করল, চোখটা জুড়িয়ে আসার আগে ঠিক শুনিনি, মনে হলো বাবা বলছে, কি যেন বললো, কি বলেছিল বলতো বাচ্চা, মনে করে না কেন? এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠান দিদির কথা। কারো কিছু বলতে সাহস হচ্ছিল না। শুধু রাখহরি ফিসফিস করে বলল, আর একটু মনে করার চেষ্টা করো না ঠান দিদি, কি বলেছিল তোমার বাবা? চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করেন ঠান দিদি। কপালটা কুঁচকে যায় ওই বুড়ো মানুষটির। বাবা বলছিল, বাবা বলছিল যে আমাদের যে পূর্বপুরুষের জন্য মায়ের মূর্তির আঙুল ভেঙেছিল, তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে, কালীগিরি বলে গেছিল যে কি যেন, হ্যাঁ মনে পড়েছে, কালীতান্ত্রিক বলে গেছিল যে। কি বলে গিয়েছিল কালীতান্ত্রিক? জিজ্ঞেস করে দনু। বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। এ কথা শুনেই আপত্তি করেন অধীর সাপুই। ধুর, এটা একটা সমাধান হলো? এ তো একটা কথার কথা। এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলি, উনি কি কোনো কাটান বা মন্তর বলে গেছিল তোমার ওই পূর্বপুরুষকে, যেটা কিনা তার ছেলে, ছেলের ছেলে, এই করে করে তোমাদের কারো কাছে জানা আছে? কিছুটা অসহায়ের মতোই মাথা নাড়েন ঠান দিদি। না রে ভাই, এমন কিছু তো বাবা আমাকে
বলে গেছে বলে মনে পড়ে না। হতাশ হয়ে প্রশ্ন করেন মুখুজ্জেমশাই যে ঠান দিদির আর কোনো ভাই বা বোন আছে কিনা। না ভাই, ভাই আমার তো আর কোনো জ্ঞাতি পুষ্টি নাই। তাহলে আর কি মুখুজ্জেমশাই, এই গা থেকে বাঁশ ওঠাতে হবে মনে হচ্ছে। গিন্নি কথাটা অনেকদিন ধরেই বলছিলেন বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরবো, নচেত নয়। চললাম মুখুজ্জেমশাই, চললাম ভাই সব। সাবধানে থাকবেন। ভৈরবী মা সবার মঙ্গল করুন। বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়বাবু। সেইটাই শেষ দেখা রায়বাবুর। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরের একজন মুনিশ এসে খবর দেয় যে দুই গায়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছেন। রায়বাবু বলতে তার শরীরটার কথাই বলেছিল সে। কোমরের নিচ থেকে অর্ধেক খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও যেটা ভয়ানক সেটা হচ্ছে যে বাকি শরীরটা কে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে খন্ড খন্ড করে রেখে গেছে। খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ পুড়ে উঠে এসেছিল এক পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। নিঃচারে ঘুমোচ্ছিল নিতাই। মানে ওই ঘুমের ভান করে একপাশে ফিরে শুয়েছিল। আজ অমাবস্যা। যেদিন তার মা খোড়া ভৈরবের মন্দিরে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তারপরে ঠিক 15 দিন পূর্ণ হলো আজ। তার ওপর আজ সূর্যগ্রহণও বটে। পালিতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা। আজ খোড়া ভৈরবীর মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতেই তাই হয়, কিন্তু এইবার আর কেউই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছেই ভক্তির চেয়ে ভয়ের দাম বেশি। ফলে গত 300 বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে খোড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে থেকে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মেয়েলি গলায় একবার ডেকে উঠল। এই ভুতুরে ডাকে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হল ঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত ঠিক 1টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। হ্যাঁ, শামু উঠেছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামলো শামু। ঝুন করে একটা আওয়াজ হলো নুপুরের। মিনিট 3 অপেক্ষা করে উঠে পড়ে নিতাই। বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। শুধু দূর থেকে অস্পষ্টভাবে নুপুরের শব্দ কানে আসছে তার। কোন দিকে গেল শামু? বারান্দার দিকটা একবার দেখে নেয় নিতাই। না, একদম তো ফাঁকা। খিড়কির দরজার দিকে আসতেই ঝুনঝুন শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। মানে খিড়কির দরজা দিয়েই বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই
সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে দুইজন। তাদের একজনকে ফিস ফিস করে প্রশ্ন করে নিতাই। কাকা, আমার বৌমাকে দেখলে নাকি? সেইভাবেই চাপা স্বরে উত্তর দেয় রাখহরি। তো এখান থেকে খিড়কি দরজার দিকে গেল। নুপুরের আওয়াজ তো শুনলামই, আর কি একটা বলতে গিয়ে থেমে যায় সে। আর কি কাকা? রুদ্ধশ্বাসে প্রশ্ন করে ওঠে নিতাই। দনু নিতাইকে জানায় যে শামুর চোখ দুটো কেমন যেন জ্বলছিল, কয়লায় আগুন লাগলে যেমন হয় ঠিক তেমনটাই। প্রশ্নটা আরো দৃঢ় হয়, তাহলে কি শিকারে বেরিয়েছে শামু? বুকটা ধক করে ওঠে নিতাইয়ের। একটা চাপা কষ্টও যেন বুকে গুমড়ে উঠতে থাকে তার। তার বউই তাহলে এই পিশাচ? এতদিন ধরে একটা পিশাচিকে নিয়ে ঘর করেছে সে। তারপর চোয়াল শক্ত করে সে, আজ এর শেষ দেখে ছাড়বে নিতাই মুখুজ্জে। অস্ত্র কিছু নিয়েছো? প্রশ্ন করে নিতাই। রাখহরি নিয়েছে একটা আধহাতি তলোয়ার, আর দনু নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। সব দেখে শুনে নিতাই বলে, চলো যাওয়া যাক। খিড়কি দরজাটা ভেজানোই ছিল, অর্থাৎ শামু এখান থেকে এক্ষুনি বেরিয়েছে। ধীরে সন্তর্পণে ওরা তিনজন বাইরে আসে। কিন্তু এবার ওরা যাবে কোন দিকে? নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? বাঁদিকে এগোলে একটা ছোট মতন ফাঁকা জমি, আর ডান দিকে একটু এগোলেই একটা বট গাছ, আর তার পিছনেই মণ্ডলদের পুকুর, যে পুকুরের জলই সেদিন রক্তে ভেসে গিয়েছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়ারই মনস্থ করে। বটগাছের কাছে এসে ওরা হদিশ পায় না যে কোন দিকে যাবে। দুদিকে দুটো রাস্তা গেছে। এমন সময় হাতের ছোট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়েই বন্ধ করে দেয় নিতাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জ্বলে ওঠা আলোয় ওরা দুটো জিনিস দেখতে পায়। এক, দুপাটি নূপুর কে যেন খুলে রেখে গেছে তেমাথার মোড়ে, তাতে আবার সিঁদুর লাগানো। আর দুই, মাটিতে জলপায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপের মিলমিশে একটু অস্পষ্ট হলেও বোঝা যায় যে এই পুকুরে পা ডুবিয়ে কেউ হেঁটে হেঁটে দক্ষিণ মুখ হয়েছে। আর ওইদিকেই ঘোড়া ভৈরবীর মাঠ। তিনজনে চুপচাপ হাঁটা দেয় সেদিকে। রাখহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরো কি যেন একটা দেখলো ও, কিন্তু সেটা যে ঠিক কি সেটা মাথায় বসছিল না তার। কি যেন দেখলো ও, কি যেন একটা অস্বাভাবিক কিছু নজরে পড়ল। এই দম বন্ধ করা ভুতুড়ে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাখহরির। হাঁটতে হাঁটতে ওরা টের পাচ্ছিল যে সেই পচা মাংস রক্ত মেশানো সেই গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশমিশে কালো অন্ধকার, তারার আলো দেখা যায় না আকাশে। তার মধ্যেই কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাখহরি আর নিতাই গ্রামের মানুষ, আধারে তাদের চোখ জ্বলে। অসুবিধা হচ্ছিল দনুর। শহরের লোক সে, রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলা অভ্যেস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে। মিনিট পাঁচেক হাঁটার পর বাঁ পাশে বাঁশবাগান এলো। সেটা পেরোলেই মাঠ, আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকেই দেখা যাচ্ছে যে একটা ছায়ামূর্তি রাস্তার শেষ দিকে ওদের আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নামবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যেও এই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হয় না ওদের কারুরই।
ওইটা শামু। কিন্তু শামুর হাতে লম্বা মতো ওটা কি ঝুলছে? তিনজনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নিতে হবে শামুর, দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। কিন্তু বিন্দু মাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময় পিশাচের গায়ের পচা গন্ধটা যেন এই অন্ধকারের মধ্যেই হঠাৎ দপ করে বেড়ে উঠল। প্রবল বেগে বমি উঠে আসতে লাগলো ওদের। যদিও শামুর দিক থেকে নজর সরাচ্ছিল না ওরা। শামুও যেন মাঠে নামার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন না কুচিয়ে বাতাসে গন্ধ শুকে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুকতে লাগলো সে। নিজের বুকের ধক ধক আওয়াজ শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুকছে। এইবার শামু পিশাচির শিকার কি তবে ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল দনু বা রাখহরির মধ্যে কেউ একজন। সে হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস বন্ধ করে মাথা নিচু করে বসেছিল ওরা। ঠিক সেই সময়ই একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একটা ছোট গর্তে পা পড়তে না পড়তেই আওয়াজ করে উঠল রাখহরি, আহ! এই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পিছনে ঘুরল শামু। আর তারপর তার টকটকে চোখ দুটি মেলে সোজা তাকালো তাদের দিকে। এরপর সেই ঘোর অন্ধকারের আকাশ আর মাঠ পিছনে রেখে ধীরে সুস্থে হাতের লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব, একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে। নিতাইয়ের চোখের তারা নড়ছিল না, কিন্তু মাত্র নড়ছিল না। সেই অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠেছিল এক আশ্চর্য ভয়ালো ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তে নিঃসারে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া। আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে একটি ধুধু করা মাঠ, ঘোড়া ভৈরবীর মাঠ। সেই মাঠের সামনের সরু পথ ধরে এগিয়ে আসছে একটি নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকে ঠং ঠং করে ভীতিপ্রদ আওয়াজ তুলছে। ভয়ে যেন পাথর হয়ে গেল নিতাই। তার কাঁধ খামচে ধরা হাতের ব্যাপারে তার মনেই রইল না আর। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকে ছাগল ছানা, ঠিক তেমনই সামনের দিকে চেয়েছিল সে। ধীরে ধীরে সেই ছায়া মূর্তিটা আরো কাছে আসছে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটার আন্দাজ পায়নি তাই। যেই রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঠা কাটে পিছু কামার, এখন সেইটাই শামুর হাতে। আজ আর তাহলে খালি হাতে নয়, অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে তালদিঘির এই পিশাচি। পাটা আটকে গেছিল নিতাইয়ের। চারপাশে আর যেন কিছুই তার নজরে পড়ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে চেয়ে আছে সে। ঠিক সেই একটাই ঘটনা ঘটল। নিতাইয়ের চোখের সামনে হঠাৎ করে কুয়াশার মিহি পর্দা যেন নেমে এলো রাস্তার মধ্যেখানে। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল সেই পর্দা। দেখা গেল যে ওর সামনে আর কিচ্ছু নেই, সব ফাঁকা। শামু উধাও। ব্যাপারটা এতটাই চকিতে ঘটে গেল যে ধাঁধা লেগে গেল নিতাইয়ের। মনে হলো হঠাৎ করেই যেন উবে গেল সামনের লোকটা। আস্তে আস্তে বাঁশবনের মধ্যে আরো খানিকটা সেধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই সে খেয়াল করলো যে তার পাশে দনু বা রাখহরির দুজনের কেউই নেই।
চাপা স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই। অন্ধকার হাওয়া যেন বাঁশপাতার মধ্যে দিয়ে বয়ে গিয়ে খিলখিল করে হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথমবার ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাদিকে একটু সরল নিতাই, তার পায়ের নিচে মরমর করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যেই ঠাহর করে বাঁশবনের মধ্যে দিয়ে অন্যদিকে যেতে চাইছিল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো নিতাই। আর ঠিক সেই সময় ব্যাপারটা তার কানে এলো। ঠিক যখনই সে পা ফেলছে, ঠিক তখনই আরেকজনও পা রাখছে সেই শুকনো পাতার স্তূপের ওপর। যেন নিতাইয়ের পাতা মারিয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যে কি যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো সে। তবুও তার মধ্যেই এক পা দুপা করে এগোচ্ছিল নিতাই। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে আবার একেবারে কাছে চলে আসছিল। কিন্তু নিতাইয়ের সব সময়ই মনে হচ্ছিল যে একজোড়া লাল টকটকে চোখ যেন অনুসরণ করছে তাকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছিল সে। হাতড়াতে হাতড়াতে সামনে একটা বড় ঝোপ পায় নিতাই। ছোটবেলায় লুকোচুরি খেলতে খেলতে এখানে বহুবার লুকিয়েছে সে। তার আড়ালে বসে একটু জিরোতে যাবে নিতাই, ঠিক সেই সময় আকাশ বাতাস শিউরে দিয়ে কে যেন ডেকে উঠল একটা খোনা গলায়। সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনোদিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দুধবার করে দৌড়াতে লাগলো সে। তার গায়ে সপাং সপাং করে বেত মারতে লাগলো কচি বাঁশের ডালগুলো। সেসব গ্রাহ্য করলো না নিতাই, পাগলের মতো দৌড়াতে লাগলো। এক একটা মুহূর্ত অনন্তকাল বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করেই যেন বাঁশবনটা শেষ হয়ে গেল তার সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনেই খোড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি, বা বলা ভালো ওটা কে? একদলা আধার যেন কিসের ওপর ঝুঁকে বসেছিল তার দিকে পিছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার টকটকে লাল দুটো চোখ দেখে খক করে বুকটা যেন মুহূর্তের জন্য গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বার করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে উঠল সে। সেই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটি রক্তের ফোঁটা জমে গেল নিতাইয়ের। হাতে পায়ে আর বল পেল না সে, হাঁটু ভেঙে বসে পড়ল। আর ঠিক তখনই তার চোখে পড়ল কার উপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ। রাখহরির শরীর। আস্তে আস্তে চোখ উপরে তুলে নিতাই, দেখে যে আগুনের ভাটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডান হাতে কি যেন একটা তুলে ধরে সে।
তাদের বাড়ির সেই রামদাটা আর সহ্য হয় না নিতাইয়ের। অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময়ই চোখ খুলে তাকায় রাখহরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ভোম মেরেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশে ফিরে আসে সে। আর দেখে যে অপার্থিব ছায়ার ডালা তাকে টেনে এনেছিল এই বাঁশবনের কিনারে, সেই একটা বড় রামদা তুলেছে সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারল না রাখহরি। এককালে মুখুজ্জে পরিবারের অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ প্রাণ থাকতে তাদেরই এক সন্তানকে বেঘরে মরতে দেবে রাখহরি? তার রক্তে ঘুমিয়ে থাকা ভয় ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুজে রাখা আধ হাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বের করে সেই অন্ধকারের রাক্ষসীটার পায়ে বসিয়ে দিল রাখহরি সাধুকা। প্রথমে তলোয়ারটা অনেকটাই গুজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরই তাকে এক লাথিতে 10 হাত দূরে ফেলে দেয় সেই পিশাচিটা। তাতে তার অমানসিক জোরটা টের পায় রাখহরি। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে মারামারির সময় কোনো রকম মাথা গরম করতে নেই। এতদিন বাদে বোধ হয় গুরুর শিক্ষাটা কাজে দিল তার। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখহরি। তারপর দ্রুত উঠে একটা ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছে সে। ঠিক তখনই একটা মোটা মোটা নখওয়ালা থাবা দিয়ে কে যেন তার গলাটা চেপে ধরে পিছন থেকে। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গেছিল রাখহরি। এ আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামাল উদ্দিন ওস্তাদের কাছে মিছেই দেহবন্ধন আর নানান শারীরিক কসরত তো শেখেনি সে এককালে। এক ঝটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে পড়ে যায় রাখহরি। যে থাবা দুটো রাখহরির গলা টিপে ধরেছিল, সেই হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতিউতি হাওয়ায় গন্ধ শুকতে থাকে সেই হাত দুটোর মালিক। যেন বোঝার চেষ্টা করে যে রাখহরি ঠিক কোথায়। ধীরে ধীরে একটু নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাখহরি। তারপর সেটা ছুঁড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। তার উদ্দেশ্য ছিল যে পিশাচিটার দৃষ্টি ওদিকে ঘুরিয়ে দিলে সে যদি দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মানে যতক্ষণ এই অসম লড়াইতে সে বেঁচে থাকতে পারে ততক্ষণই যেন তার জীব। ভোর হতে আরো ঘন্টা দুয়ারাই, আর এই সময়টা পার করতে পারলেই। প্রথম দিকে রাখহরির মতলবটা খেটেও গেছিল বটে। ঢিলটা বেশ অনেকটা দূরেই তাক করে ফেলেছিল রাখহরি। পিশাচটা দৌড়েও গেছিল সেদিকে। মুশকিলটা হলো যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশবন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল রাখহরি। মাথা আর বোধবুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার। দরদর করে ঘামাচ্ছিল সে। তার মাথার ভেতরটা শূন্য হয়ে গেছিল এতক্ষণে। জীবনে এত বীভৎস আর ভয়াবহ অভিজ্ঞতা তার হয়নি কখনো। তাকে কে টেনে আনলো সেই বাঁশবনের দিক থেকে? আর আনলোই যদি, তাহলে মারলো না কেন? আর পরে তার গলাটা আঁকড়ে ধরলই বা কে? আর এখন তার সামনে কে? কিংবা তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কাল পিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল।
তার মুখের থেকে রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে। সেই অমানসিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাখহরির। তবু তার মধ্যেই তার সামনে দাঁড়িয়ে থাকা নরকের জীবটিকে চিনে নিতে অসুবিধা হলো না তার। নিজেরই দু চোখে বিশ্বাস হচ্ছিল না তার। তাহলে সে যা ভেবেছিল সত্যিই কি তাই? অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাখহরি, উল্টে পড়ে যায় মাঠের উপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে এসে তার ওপর দুদিকে দুই পা মেলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্ত মাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসে রাখহরির। ঈশ্বরের নাম জপে রাখহরি। তার মধ্যেই পিশাচটা তার বড় বড় হাত দুটো নামিয়ে আনলো রাখহরির কণ্ঠার ওপর। নারকীয় দুটো বড় বড় পাকানো নখ হবে নেমে এসেছে গলার বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় জ্ঞান হারায় রাখহরি। এমন সময় মনে হলো পিছন থেকে কে যেন মাথাটা টেনে ধরলো সেই পিশাচের। আর তারপরেই শুধু একটা জিনিসই দেখতে পেল রাখহরি। একটু ওপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর গলায়। হ্যাঁ, ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচের। আর নিতে পারল না রাখহরির স্নায়ু। শুধু অজ্ঞান হতে হতে দু চোখ বুজে আসার আগে সে দেখলো তার এক পাশে এখনো পড়ে আছে ধরফর করতে থাকা দনুর লাশ, আর বা হাতে সেই কাটা মাথাটা ধরে ডান হাতে রক্ত চুইয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নতুন বউ। কিন্তু অজ্ঞান হতে হতেও একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাখহরি। প্রথম থেকেই যে খটকাটা তার মাথায় ঘোরাফেরা করছিল, এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলকের আলোয় ওই জলপায়ের ছাপ দেখা স্তক, এটাই তার মাথায় আটকে ছিল। কিন্তু তখন সেটা বোঝেনি সে, বুঝলো এখন। তার চোখের সামনে একের পর এক পা ফেলে খোড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে ঠামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের ছাপের কোনো চিহ্ন নেই। তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝলো রাখহরি। ঠান দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলেছিলেন যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই যেন হেঁটে গেল আজ। তালদিঘির খোড়া ভৈরবী আজ নিজের পুজোর নৈবেদ্য নিজেই জোগাড় করে নিয়েছেন। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি তারই তলোয়ারের ঘায়ে আজ খোয়া গেল সেটা মাথায় ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দোর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধুকার উত্তরাধিকারী রাখহরি সাধুকা। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিক সরকারের লেখা খোড়া ভৈরবী মাঠ গল্পের দ্বিতীয় এবং অন্তিম খণ্ড। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে। ফিরে আসবো শীঘ্রই কোনো নতুন গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।